সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টক উইথ সিরাজের এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অবশেষে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের মধ্যে সামরিক চুক্তি সই হয়েছে। এই চুক্তি সই করার পর তুরস্ক বলেছে যে কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে এই সামরিক চুক্তি হয়নি। আর সৌদি আরব বলছে যে 3 দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতাই হবে মূল লক্ষ্য। একই সাথে তুরস্ক জানিয়েছে ভবিষ্যতে আঞ্চলিক কোনো দেশ যদি এই জোটে যোগ দিতে চায় তারাও পারবে। সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই জোট মধ্যপ্রাচ্যে কী প্রভাব ফেলবে এবং দক্ষিণ এশিয়ায় কী ধরনের প্রভাব ফেলতে পারে, কারণ পাকিস্তান এই জোটে আছে। ভারত এই ব্যাপারে কি বলছে, এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই চুক্তি এখন জরুরি হয়ে পড়ল কেন? 3 দেশ যে চুক্তি করলো, তাহলে কি আমেরিকা এই মধ্যপ্রাচ্য অঞ্চলে যেভাবে নিরাপত্তা দিয়ে আসছিল সেই নিরাপত্তা কি এখন তারা দিতে পারছে না? অথবা আমেরিকার নিরাপত্তা ব্যবস্থার উপরে কি বিশেষ করে সৌদি আরবের আস্থা নেই? সুপ্রিয় দর্শক, এই প্রশ্নগুলো সামনে রেখেই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনারা সবাই সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় যাই। বিস্তারিত আলোচনার শুরুতে কি একটা তথ্য দিয়ে দিই আপনাদেরকে। সেটি হচ্ছে যে চুক্তি হলো, এই 3 দেশের আসলে সামরিক সক্ষমতা কত? তারা যে চুক্তি করলো, তারা চুক্তি করে কতদূর কি করতে পারবে? এই চুক্তির খুব গুরুত্বপূর্ণ একটা ক্লজ আছে, কথা আছে। একদম ঠিক নেটো জোটের যে আর্টিকেল 5, নেটো জোটের আর্টিকেল 5-এ বলা হয়েছে যদি এই জোটভুক্ত দেশের কোনো একটি দেশ আক্রান্ত হয় বা কোনো একটি দেশ হামলার শিকার হয়, তাহলে জোটের যত সদস্য তারা প্রত্যেকে মনে করবে যে আমাদের উপর হামলা হয়েছে এবং সবাই একসাথে আক্রমণকারী বা হামলাকারী দেশের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই যে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে যে চুক্তি হলো, এই চুক্তির একটা ক্লজ আছে ঠিক একই রকমের, যে একটি দেশ আক্রান্ত হলে বাকি 2 দেশও মনে করবে যে তারাও আক্রান্ত হয়েছে, হামলা শিকার হয়েছে, তারা যুদ্ধ করবে। তাহলে মধ্যপ্রাচ্যের যে চলমান পরিস্থিতি, এই ব্যাপারে এই জোট কি করবে এবং কি হবে জোটের ভূমিকা, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। তো যে কথা বলছিলাম আমি শুরুতে, এই জোটের সামগ্রিক শক্তি 3 দেশ যে মিলল, তাতে শক্তির মাত্রাটা কি হলো, সেই শক্তির একটা ফিরিস্তি আমি আপনাদেরকে দিই, তালিকা দিই, তারপরে বাকি আলোচনায় যায়। সর্বপ্রথম কথা হচ্ছে, এই জোটের অন্যতম প্রধান সদস্য দেশ তুরস্ক। তুরস্ক হচ্ছে নেটো জোটের একমাত্র মুসলিম সদস্য দেশ এবং নেটো জোটের সদস্য হওয়ার কারণে নেটো জোটের বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম, প্রশিক্ষণ, মহড়া, এগুলোর অভিজ্ঞতা তুরস্কের আছে। প্লাস তুরস্ক হচ্ছে নেটো জোটের অন্যতম বৃহত্তম সামরিক বাহিনীর অধিকারী। এই 2 দেশের মোট ভৌগোলিক যে সীমানা, এই 3 দেশের যে সীমানা, পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব, 3 দেশের যে আয়তন, তাতে 40 লাখ বর্গ কিলোমিটার। এই 3 দেশের হাতে রয়েছে 20 লাখ সামরিক বাহিনীর সদস্য, 7,000 ট্যাঙ্ক, 1,000 যুদ্ধ বিমান, 90,000 আর্মোর্ড ভেহিকেল, 170টি পারমাণবিক বোমার অধিকারী। বলা হচ্ছে সৌদি আরব এবং তুরস্ক খুব শিগগিরই F-35 যুদ্ধ বিমান পাবে। এছাড়া সৌদি আরব G20 সদস্য, ওপেকের চেয়ারম্যান হচ্ছে সৌদি আরব। এরপরে 3 দেশের যে সম্মিলিত অর্থনীতি, তার পরিমাণ হচ্ছে $3 ট্রিলিয়ন জিডিপি 3 দেশের। তো সবকিছু মিলে নিশ্চয়ই মধ্যপ্রাচ্যে এটি একটা বড়, শক্তিশালী, সম্পদশালী সামরিক বাহিনীর দিক দিয়ে, সংখ্যার দিক দিয়ে সবকিছু মিলে একটা শক্তিশালী জোট বটে। প্রশ্ন হচ্ছে, এই জোট এখন কেন দরকার হলো? মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলছে,
আমেরিকা ইরান যুদ্ধ, তার সাথে কুয়েত, বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্দান, ইসরায়েল, অনেকগুলো দেশের একটা সম্পর্ক আছে কোনো না কোনোভাবে। ইরাক এবং ইয়েমেনও এই যুদ্ধের সাথে কোনো না কোনোভাবে জড়িত। লেবাননের যে প্রতিরোধকামী সংগঠন হিজবুল্লাহ, তারাও জড়িত। সেক্ষেত্রে এই সময় এই জোট কেন গঠন হলো, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। সবচেয়ে বড় যে প্রশ্ন তোলা হচ্ছে সেটি হচ্ছে যে এই যুদ্ধের ভেতরে এই জোট গঠন করা হলো, তাহলে সৌদি আরব বিশেষ করে আমেরিকার নিরাপত্তা ব্যবস্থার উপর কি ভরসা করতে পারছে না, অথবা আমেরিকা কি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে, বিশেষ করে সৌদি আরবকে কি নিরাপত্তা দিতে পারছে না? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটাই সবচেয়ে বড় হয়ে দেখা দিচ্ছে। তাহলে যদি আমেরিকা না পারে, তাহলে সেই জায়গাটা দখল করলো কি পাকিস্তান এবং তুরস্ক কিনা? নাকি এই যুদ্ধের পরে যেহেতু ইরান একটা বৃহৎ বড় শক্তি, আঞ্চলিক পরাশক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে, সেই শক্তির সাথে ভারসাম্য করার জন্য সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান তারা একটা জোট করলো। সৌদি আরব এই পলিটিক্সটা করলো কিনা, আমেরিকা সৌদি আরবকে দিয়ে এই কাজটা করালো কিনা, সেটা একটা প্রশ্ন। একই সাথে প্রশ্ন হচ্ছে যে এই সময় সৌদি আরবের সাথে ইয়েমেনের কিন্তু একটা সংঘর্ষ চলছে। গত 12 বছর ধরে এই সংঘাত চলে আসছে। এখন সাম্প্রতিক দিনে কিন্তু ইয়েমেনের সাথে সৌদি আরবের সরাসরি যুদ্ধ হচ্ছে মাঝে মাঝে। এই জায়গায় ইয়েমেন যদি সৌদি আরবে হামলা চালায়, প্রায় সময় তো হামলা চালাচ্ছে, সৌদি জাহাজে হামলা চালাচ্ছে, সৌদি আরব থেকে এখন আমেরিকায় টোটালি তেল জিরো পজিশনে যাচ্ছে, একদম যাওয়া বন্ধ হয়ে গেছে, হরমুজ প্রণালী বন্ধ এবং লোহিত সাগর বন্ধ হওয়ার কারণে। তাহলে পরিস্থিতিটা কি দাঁড়ালো? সৌদি আরবের সাথে যখন ইয়েমেনের যুদ্ধ চলছে, তাহলে কি তুরস্ক এবং পাকিস্তান ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যাবে? কি দাঁড়াবে পরিস্থিতি? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এছাড়া আঞ্চলিক ক্ষেত্রে যে প্রভাব পড়তে পারে সেটা হচ্ছে যে এই জোট যেহেতু তিনটাই সুন্নি দেশ, তাহলে এই তিনটা দেশ কি ইরানের বিরুদ্ধে আলটিমেটলি কখনো দাঁড়াবে কিনা, সেটা একটা প্রশ্ন। আবার আরেকটা প্রশ্ন হচ্ছে তুরস্কের সাথে কাতারের সম্পর্ক আছে, আবার কাতারের সাথে সৌদি আরবের সম্পর্ক কিন্তু অত ভালো না। আপনারা সবাই জানেন যে 2017 সালে কাতারের উপরে কিন্তু সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর অবরোধ আরোপ করেছিল কাতারের উপরে। তার নেতৃত্ব দিয়েছিল সৌদি আরব। সেই সৌদি আরবের সাথে তুরস্কের চুক্তি হচ্ছে এই যে ত্রিপক্ষীয় চুক্তি, অথচ কাতার কিন্তু তুরস্কের খুবই ঘনিষ্ঠ মিত্র। আবার সেই সময় কাতার ইরানের খুব ঘনিষ্ঠ মিত্র ছিল। কাতারে কিন্তু তুরস্কের সামরিক বাহিনীর ঘাঁটি আছে। আবার সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ব্যাপারে তুরস্কে সৌদি কনসুলেটে এই ঘটনা ঘটেছিল, জামাল খাশোগিকে হত্যা করা হয়েছিল। এবং যেহেতু তুরস্কে হয়েছিল, সেই সময় কিন্তু তুরস্কের সাথে সৌদি আরবের প্রচণ্ড রকমের খারাপ সম্পর্ক ছিল, প্রচণ্ড রকমের সম্পর্ক খারাপ হয়েছিল। সেই সম্পর্ক ওভারকাম করে এখন তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান এই যে জোট করছে, আসলে কেন, ব্যাপারটা কি? এত তিক্ততা বাদ রেখে এখন নতুন করে চুক্তির কারণ কি, জোটের কারণ কি? অনেকগুলো প্রশ্ন আছে। এবার শুধু সৌদি আরব নিরাপত্তার অভাব বোধ করছে এমনটি তো নয়। বাহরাইন থেকে, কাতার থেকে, কুয়েত থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এরই মধ্যে আমেরিকা যুদ্ধ বিমান, সেনা অনেক কিছু প্রত্যাহার করেছে। তাহলে সেই সমস্ত দেশের কি হবে? তারা কার সাথে জোট করবে এবং সেই সম্ভাব্য জোটের কি অবস্থা দাঁড়াবে? নাকি এই সমস্ত দেশ এই সৌদি জোটেই যুক্ত হবে? অনেক প্রশ্ন আছে। পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব সবাই বলছে যে সুনির্দিষ্ট কোনো দেশকে লক্ষ্য করে না, তবে এখানে পাকিস্তানের সবচেয়ে বেশি দায়িত্ব। যেহেতু পাকিস্তানের সাথে ইরানের সীমান্ত রয়েছে এবং ইরান আমেরিকা যুদ্ধের ব্যাপারে পাকিস্তান যেহেতু একদম ফ্রন্ট লাইনে থেকে কূটনৈতিক তৎপরতা চালিয়েছে এবং তার একটা বিরাট অবস্থান তৈরি হয়েছে, সেই জায়গা থেকে সৌদি আরব, তুরস্ক এদের ভেতরে ব্যালেন্স করার জন্য অবশ্যই পাকিস্তানের
এখানে থাকার বা পাকিস্তানের এখানে থাকার বিশেষ গুরুত্ব আছে। এই জোটে পাকিস্তানের থাকার একটা বিশেষ গুরুত্ব বহন করে। এপাশে সোমালিয়াকে কেন্দ্র করে পাকিস্তান এবং তুরস্কের অবস্থান আছে। তাহলে সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যে এটি কি ইসরায়েলের বিরুদ্ধে কোনো জোট হলো, নাকি ভারতের বিরুদ্ধেও জোট হলো, নাকি ইরানের বিরুদ্ধে জোট হলো, নাকি আসলে কি হবে? এটা কিন্তু অনেক প্রশ্ন। তবে ভারত বলেছে যে তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে এই জোটের ব্যাপারটা। অবশ্য ভারতের কেউ কেউ এরই মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে যে বোকা নরেন্দ্র মোদী সরকার ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করতে গিয়ে বা ইসরায়েলের পক্ষ নেয়ার কারণে এখন মধ্যপ্রাচ্যে বিরাট একটা বড় জোট, যারা আলটিমেটলি ভারতের বিরুদ্ধে অবস্থান নেবে, ভারতের বিরুদ্ধে কাজ করবে। কারণ তুরস্ক এবং পাকিস্তান দুই দেশের সাথেই ভারতের সম্পর্ক ভালো না। সেক্ষেত্রে এই জোট এমন একটা জোট তৈরি হলো, যদি ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ লাগে তাহলে কিন্তু আলটিমেটলি সৌদি আরব এবং তুরস্ক সেখানে ছুটে আসবে, দৌড়ে আসবে, তারা জড়িয়ে যাবে চুক্তি অনুযায়ী। তাহলে কি সেই সময় চীনও কি সেই সুবিধাটা নিয়ে ভারতের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবে? অনেক অনেক হিসাব নিকাশ আছে এই জোটটা করার মধ্য দিয়ে, এই জোটটা করার ভেতরে, জোটটা করার পরে। কিছু উত্তর আমরা এখন পাচ্ছি, কিছু উত্তর পেতে সময় লাগবে। আমরা অপেক্ষা করব, দেখা যাক কি হয়। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। যাবার আগে আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের যে জোট হলো, এই জোট হওয়ার ফলে সবচেয়ে বেশি লাভবান হবে কে, এবং জোটটা কেন প্রয়োজন হলো? আমেরিকার উপরে নিরাপত্তার ব্যাপারে সৌদি আরব কি আর ভরসা করতে পারছে না বলে পাকিস্তান এবং তুরস্ককে ডাকলো কিনা? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।